প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, কি আলোচনা হলো? আগামী নির্বাচন কেমন হবে জানালেন রেজা কিবরিয়া। জানাবো খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী 2 আইনজীবী। রিমান্ডে সালমান এফ রহমান, এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, কি আলোচনা হলো? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বিকেল 4:45টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। আর বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিরা বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। বৈঠকে বিএনপি নেতারা বলেছেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে, ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বৈঠকে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপি নেতারা। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও একমত পোষণ করেন বিএনপি নেতারা। বৈঠকে বিএনপি নেতারা প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবেন এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন। আগামী নির্বাচন কেমন হবে জানালেন রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। সুষ্ঠু না হলে জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ যা করেছে আর কেউ ভবিষ্যতে এমন করার সাহস পাবে না। ছাত্রদের আন্দোলনের বড় সফলতা হচ্ছে এটি। আশা করি এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজা কিবরিয়া। তিনি বলেন, এই আন্দোলনে আরো সফলতা হচ্ছে ভবিষ্যতের কোনো স্বৈরাচার সরকার এমন আচরণ করার দুঃসাহস দেখাবে না। খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী 2 আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দুর্নীতি দমন কমিশনের 2 আইনজীবীকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনতিবিলম্বে ওই 2 জনকে গ্রেপ্তার করে বিচারের দাবিও জানিয়েছেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, খালেদা জিয়ার আজকে গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। এই সাবেক ছাত্রলীগের ক্যারিয়ার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারের স্যাঁতসেঁতে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন। রিজভী বলেন, 111-এর ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের শেখ হাসিনার নির্দেশনা মতো খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তাতে গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে। কাজল এবং খুরশিদরা বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতে প্রকাশ্য অপমানজনক কথা বলতো, হুমকি দিত, দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে। রিজভী অভিযোগ করে বলেন, কাজল, খুরশিদ দুর্বৃত্ত চক্র তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমায়েশি সাজা দিয়েছে। এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দলমতের বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। দুদকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা কাজল, খুরশিদ গঙের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। মোশাররফ হোসেন কাজল ছিলেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুদককে দায়িত্বই দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়ার জন্য। 111 থেকে এই দুদকে বিএনপির উপর নির্দয় নিপীড়নের যন্ত্র হিসেবে সরকারি কৌশলী মোশাররফ হোসেন কাজল, খুরশিদ আলম খান সহ আইনজ্ঞদের মাফিয়াদের লেলিয়ে দেওয়া হয়েছিল। সেই মাফিয়ারা এখনো আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে কারারুদ্ধ করা, হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফরমায়েশি সাজার কারিগর দুদকের এই কাজল, খুরশিদ গ্যাং। রিমান্ডে সালমান এফ রহমান, এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা জয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশনের সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়, তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি কল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্ত অটল থাকতেন। তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করলে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যানে নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হয় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলে দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টতা তাকে বন্ড ছেড়ে দেওয়া প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন। বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডে ছিল কিনা, কারণ এই বন্ডের মাধ্যমে 1020 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা এই প্রতিবেদককে বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন 2,250 কোটি টাকা। এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি। প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হয়, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয়। তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান। গত 13 আগস্ট রাজধানী ঢাকা সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।